সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, এখন আমরা কথা বলবো সংখ্যা পদ্ধতির প্রথম অংশের একদম শেষের দিকের পার্ট, নাম হচ্ছে কোডিং থিওরি। তো কোডিং থিওরি নিয়ে কথা বলতে গিয়ে বলছিলাম যে কোডিং সম্পর্কে জানতে গেলে প্রথম আলোচনা করতে হবে কোডিংটা কি, কোডিং বা কোড কি, কোড কেন দরকার, এরপর হচ্ছে কোড কে করে, আর কোডিং কিভাবে কাজ করে। সর্বশেষ প্রশ্ন ছিল কি হচ্ছে কোডিং কত প্রকার, অর্থাৎ কোডিং কত ভাবে গঠিত হতে পারে। তো এত সব প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়াটা কঠিন, সো একটা একটা করে শুরু করা যাক, একটা একটা থেকে আসা যাক। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে কোড কি। কোড কি এটা আলোচনা করতে গেলে তোমাদেরকে আগে জানতে হবে কোড শব্দের অর্থটা কি। কোড শব্দের অর্থ হচ্ছে সংকেত বা প্রতীক। কোড শব্দের অর্থ কি বললাম বলো তো কেউ একজন? কোড শব্দের অর্থ হচ্ছে কি? সংকেত বা প্রতীক, বা মনে রাখার একটা নেমোনিক। নেমোনিক শব্দের অর্থ হচ্ছে মনে রাখা, এটা একটা ইংলিশ শব্দ। যে প্রক্রিয়ায় কোড করা হয় তাকে কোডিং বলে, অর্থাৎ যে প্রক্রিয়ায় কতগুলো বাইনারি বিটকে গুচ্ছ করে একটি সংকেতে আনানো হয়, একটি সংকেতে বানানো হয়, তাকে বলা হচ্ছে কোডিং। ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। ধরে নাও 101111, এই একটা সংখ্যা আছে, এটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাটাকে যদি আমি তিনটি করে গুচ্ছ বানাই, তাহলে এটার মান হচ্ছে কত? 7। এবং এইটা মান তার সামনে শর্ট পড়ার কারণে জিরো দিয়ে এটা 010। দ্যাট মিনস এইটা হচ্ছে কত বলো দেখি? 2। সো 27, এইটা হচ্ছে একটা কোড থিওরিতে চলে আসলো। কিন্তু এই বাইনারি বিট গুলোকে একটা গুচ্ছ বানালাম, 3 বিট, 4 বিট, 8 বিট, 10 বিট, এরকম একটা গুচ্ছ বানানোর যে সিস্টেমটা, সেটা হচ্ছে মনে রাখার একটা কৌশল। আর এই কৌশলের সিস্টেমটার নামই হচ্ছে কোডিং। তাহলে কোডিং কি? কোডিং হচ্ছে একটা প্রক্রিয়া। কেউ একজন বলবো আমাকে কোডিং কি? প্রক্রিয়া। হ্যাঁ, কোডিং হচ্ছে একটা প্রক্রিয়া। আর কোড কি? কোড হচ্ছে প্রতীক। এখন যদি প্রশ্ন করি এই কোডিং একটা প্রক্রিয়া, তাহলে কোড যে করে ওই ডিভাইসটার নাম কি? ওই ডিভাইসটার নাম হচ্ছে কোডার। আমরা গত ক্লাসের সেশনে মনে হয় আমরা ফিজিক্যালি একটা ক্লাস করেছিলাম, সেই অফ টপিক্স এর ফিজিক্যাল ক্লাসটাতে আমরা দেখেছিলাম কোডার নিয়ে কথা বলেছিলাম। কোডার ছিল অনেক প্রকার, একটা এনকোডার, একটা ডিকোডার, একটু পরে আসবে এই শব্দগুলো। জি, পেয়ে যাব। এইবার দেখো কথা হচ্ছে, এই যে আমরা এখানে এই কোডগুলো করতেছি, কোডগুলো করার সময় কি বিট আমরা বলছি না একটা জিনিস? বিট, বিট বলতে কি তোমরা কি জানো? বিট কি? বিট হচ্ছে সব বাইনারি ডিজিট। যেমন আমরা যদি বলি 0 এবং 1, এই 0 এবং 1 সংখ্যাগুলো কি বলো দেখি? বিট। বিটগুলোকে গেটে প্রবেশ করানো মানুষের মতো মনে হয়, ঠিক আছে? ধরে নাও কতগুলো মানুষ একটি গুচ্ছভাবে গেটে প্রবেশ করবে। ধরো তোমাদের ক্লাসটা ছুটি হয়েছে, এই মুহূর্তে তোমরা 60 জন স্টুডেন্ট একটা ক্লাসে আসো। তো এই 60 জন স্টুডেন্টকে ছুটি বলার সাথে সাথেই তোমরা যখন একসাথে গেট দিয়ে বের হবা, তখন কি একজন আরেকজনকে ধাক্কা দিবে না? এই ধাক্কাটা যেন না লাগে, তখন ওই ধাক্কা থেকে স্কেপ করার জন্য টিচার তোমাদেরকে বললো এই গেটটা যেহেতু একটু বড়, আবার খুব একটা বেশি বড় না, তাই তোমরা 4 জন করে 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 এই গেট দিয়ে বের হয়ে যাবা। একসাথে অনেকজন বের হয়ে যাবা না। তাহলে ওই যে আমার দরজাটা ছিল, এই দরজাটা হচ্ছে গেট। আর তোমরা মানুষগুলো প্রত্যেকটি হচ্ছে একটা একটা করে বিট। এই 4টা করে মানুষ যখন একটা করে গেটের মধ্যে দিয়ে প্রবেশ করতে গুচ্ছ গুচ্ছ আকারে, তখন এই সিস্টেমটার নাম হচ্ছে কোডিং। ক্লিয়ার? ক্লিয়ার? এই জি ভাইয়া। আইডিয়াটার নাম কি বলো দেখি? এই আইডিয়াটার নামই হচ্ছে কোডিং। আমি একটু সিনারিও দিব, এবার সিনারিওটা এখানে ড্র করে দিব, ঠিক আছে? সিনারিওটা এরকম। তাহলে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে একটু লজিক রেখে কাজ করার চেষ্টা করি, শোনো। ধরে নাও এখানে তোমরা কতজন স্টুডেন্ট আছো? 60 জন স্টুডেন্ট আছো। এই 60 জন স্টুডেন্টকে আমি যখন এভাবে দাঁড় করায় দিয়ে রাখবো, তখন এই 60 জন স্টুডেন্ট একসাথে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে একজন আরেকজনের সাথে কি লাগবে বলো দেখি? ধাক্কা লাগবে। তো আমার একটা দরজা থাকলো, এই দরজার মধ্য দিয়ে আমি বললাম যে তোমরা এই দরজার প্রসার 4 জন করে ঢুকতে পারে অথবা 3 জন করে ঢুকতে পারে। তো এই 3 জন ব্যক্তিকে বললাম যে তোমরা ফার্স্ট যাও। তাহলে এই 3 জনকে যে একবারে গুচ্ছ করে পাঠাইলাম, এই গেট, এইটাকে বলা হচ্ছে গেট। এই গেটের প্রসেসটাকে এখন আমরা যদিও গেট বলতেছি, কিন্তু অনেক বড় খাতিরে আমরা এটাকে বলবো একটা কোডার, একটা ডিভাইস। যে ডিভাইসের মধ্যে এরা যারা ঢুকতেছে এদের নাম হচ্ছে ইনপুট। এদের নাম কি? ইনপুট। আর এরা ঢোকার পর পেছন দিয়ে যে বের হবে এদের নাম হচ্ছে কি বলো দেখি? আউটপুট। এদের নাম আউটপুট। হচ্ছে আউটপুট। ওকে। তাহলে এই গুচ্ছ যে ঢুকলো, এই গুচ্ছ, তারপর হচ্ছে এই তিনটার গুচ্ছ, তারপরে এইটা একাই আছে, তাহলে ওর সাথে তিনটা তিনটা করে যাইতেই হবে। তাহলে আরো দুইটা অফসেট ভ্যালু বা জিরো ভ্যালু নিয়ে এই তিনটা একটা গুচ্ছ বানাইলাম। এই যে তিনটা প্যাকেজ যাবে, এটা হচ্ছে প্যাকেজ 1, এটা হচ্ছে প্যাকেজ 2, আর এটা হচ্ছে প্যাকেজ 3। এই এতগুলো প্যাকেজ একটার পর একটা যাচ্ছে, এই সিস্টেমটার নামই হচ্ছে কোডিং। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? জি জি। স্যার। আচ্ছা, এখন আসো পরের একটা প্রশ্ন থেকে আসবো, সেটা হচ্ছে কোডিং কিভাবে করে। কোডিং কিভাবে করে এটার ব্লু সাইনটাই আমি দিয়ে, দেখো ব্লু কালার বক্সটাতে বুঝিয়েছি কোডিং এভাবেই করানো হয়। এরপরের প্রশ্ন হচ্ছে কোডিং কেন দরকার। দেখো, কোনো গেট বা আইসি বা মাইক্রো প্রসেসরের মধ্য দিয়ে ডাটা যাওয়ার সময় অনেক ডাটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এবার আমি যে কথাগুলো বললাম তোমাকে তার সাথে একটু মিলানোর চেষ্টা করো।
এখানে একটা কমপ্লেক্স ওয়ার্ড আছে, এই কমপ্লেক্স ওয়ার্ডটাকে আমি একটু এখানে বোঝানোর চেষ্টা করতেছি। গেট তো বুঝি আমরা, গেট মানে কি? দরজা। বলো সবাই, গেট মানে কি? দরজা। আইসি, এই দরজা। আইসি শব্দের পূর্ণরূপ কি? আইতে আছে ইন্টিগ্রেটেড, সিতে আছে সার্কিট, তাহলে আইসি এর পূর্ণরূপ কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেটেড সার্কিট। যার ইন্টিগ্রেটেড বাংলা ভাষা সার্কিট। আছে সমন্বিত বর্তনী। যার বাংলা ভাষা আছে সমন্বিত বর্তনী। কোন গেট, আইসি বা মাইক্রো প্রসেসর, ক্ষুদ্র ক্ষুদ্র প্রসেসর যে কাজগুলো করে সেটার নাম হচ্ছে মাইক্রো প্রসেসর। এরকম অনেকগুলো মাইক্রো প্রসেসর আছে, যেমন ইন্টেলের মাইক্রো প্রসেসর আছে। আচ্ছা, সহজ করে বলি তোমাদের জন্য, তোমরা যে ল্যাপটপ বা কম্পিউটার বা মোবাইল ফোনটা ইউজ করে থাকো, ওর ভেতরে একটা প্রসেসর দেয়া আছে। এই প্রসেসর গুলোর নাম হচ্ছে মাইক্রো প্রসেসর। এদের মধ্য দিয়ে যখন ডাটা একবার এলোমেলো ভাবে যায়, তখন ডাটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আবার তা দ্বারা কোনো অর্থ প্রকাশ করে না এলোমেলো ভাবে গেলে। কিন্তু সুসজ্জিত ডাটা যেখানে একটা অর্থ প্রকাশ করে, ওই ডাটাটার সিগন্যালটার নামই হচ্ছে কোড। এবং এইভাবে যখন কোড পাস করানো হয় কোনো ডেটা থেকে, তখন এই কোডটা একটা প্রসেসরে গিয়ে সংকেত প্রদান করে। তখন এই প্রসেসর, এই সিস্টেমটার নামই হচ্ছে কোডিং সিস্টেম। তাহলে মূলত ইনপুট ডিভাইস থেকে প্রসেসরে বা প্রসেসর থেকে আউটপুট ডিভাইসে সংকেত পাঠানোর জন্য কি দরকার? কোড দরকার। আর এই কোড পাঠানোর প্রক্রিয়ার নাম কি? কোডিং। কি নাম বলেন দেখি? কোডিং। কোডিং। আর যে এই কোডটা করে তার নাম হচ্ছে কোডার। কি নাম বলেন তো? কোডার। ওটার নাম হচ্ছে কোডার। ওকে। তাহলে আমরা দুই তিনটি জিনিস শিখলাম। প্রথম কি শিখছি বলেন? প্রথম শিখছি হচ্ছে কোড কি, কোডিং কি। দ্বিতীয় কথা শিখছি কোডিং কিভাবে কাজ করে। তৃতীয় কথা কি শিখছি? কোডিং কেন দরকার। ঠিক আছে। এরপরে এখন শিখবো আমরা কোড কে করে। কোড কে করে। আচ্ছা, আমরা ইংরেজি ভাষায় একটা জিনিস বা টার্মিনোলজির নাম শুনেছি, সেটা হচ্ছে কি জানো? যে যে ডিভাইসটা দিয়ে কোনো কিছু করা হয় তার নামের শেষে যোগ হয় ইআর। যেমন কোনো কিছু দিয়ে সেন্ড করলে তার নাম সেন্ডার। কেউ যদি ফার্মে কাজ করে তখন তার নাম হয় ফার্মার। কেউ যদি কোনো কিছু রিপিট করে তার নাম হয় রিপিটার। রিসিভ করলে রিসিভার। রাইট করলে রাইটার। তো রিড করলে রিডার। ঠিক এরকম আমার যদি কোনো ডিভাইস কোড করার জন্য ব্যবহৃত হয়, তাহলে ওই কোড করার ডিভাইসটার নামই কি হবে? কোডার। ক্লিয়ার? আমরা জেনে এসেছি কোডার হচ্ছে দুই প্রকার। তোমরা যারা এখনো জানোনি তারা ধীরে ধীরে জানতে পারবা। কোডার হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে এনকোডার, আর একটা হচ্ছে ডিকোডার। এনকোডার যে ডিভাইস মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তার নাম কি? এনকোডার। অপরদিকে যে ডিভাইসটা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তার নাম কি? ডেকোডার। তার মানে কোডার কত প্রকার বলো তো? কোডার কয় দুই প্রকার। প্রকার? দুই প্রকার। কোডার হচ্ছে দুই দুই প্রকার। প্রকার। কোডার দুই প্রকার। ধরে নাও এইটা হচ্ছে কোনো মানুষ, এই মানুষ এইখানে আছে। এইটা হচ্ছে কোনো কম্পিউটার বা ল্যাপটপ। ঠিক আছে। আচ্ছা, ক্যানভায় ক্লাস নিলে আরো ভালো ইন্টারাকশন হতো, দরকার নাই, এখন মুভ করব না তোমাদের এই ছোট্ট পরিসরে। ছোট্ট করে একটা ক্লাস হবে কোডিং এর উপর। তাহলে এইটা হচ্ছে একটা কম্পিউটার, আর এইটা হচ্ছে কি? একটা মানুষ। তো এই মানুষের ভাষা কম্পিউটার বোঝে না, আবার কম্পিউটারের ভাষা মানুষ বোঝে না। তাহলে দুইজন দুইজনের ভাষা বুঝিয়ে দেওয়ার জন্য মাঝখানে একটা আমার ডিভাইস দরকার। এই ডিভাইসটার নামই হবে কি বলো দেখি? কোডার। যদি কোনো ডিভাইস এই মানুষের বোধগম্য ভাষাকে, কার ভাষা? মানুষের বোধগম্য ভাষাকে দেওয়ার পর সে কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর করে বুঝায় দেয়, তখন তার নাম হবে এনকোডার। আর যদি কেউ কম্পিউটারের বোধগম্য ভাষাটাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেয়, তখন তার নাম হবে কি? ডিকোডার। ইজ ইট ক্লিয়ার টু ইউ নাও? তোমরা জি কি এখন স্যার। বুঝতে পেরেছো সবাই? আশা রাখছি বুঝতে পেরেছো। তাহলে আমরা কয়টা টপিক নিয়ে কথা বললাম, একটু রিভিশন দাও সবাই মিলে। আমরা শিখেছি যে কোডিং থেকে কোডিং কি, কোডিং কিভাবে, কোডিং কেন, এবং কোডিং কে করে। এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোডিং কত প্রকার। দেখো, আমার দুইটা প্রশ্ন খুব খুব কমপ্লেক্সিটি কাজ করবে তোমাদের ভেতর। একটা হচ্ছে কোডার কত প্রকার, আর একটা হচ্ছে কোডিং কত প্রকার। আমি যদি তোমাদের প্রশ্ন ছেড়ে দেই, বলো তো কোডিং কত প্রকার, তাহলে নিশ্চিত তোমরা বলবা কোডিং দুই প্রকার, একটা হচ্ছে এনকোডিং আর একটা হচ্ছে ডিকোডিং। রাইট? না, হ্যাঁ, ডিয়ার্স। কোডার দুই। হ্যাঁ, দেখো, এই প্রশ্নটা কমপ্লেক্স হবে জন্য আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি দুই ভাবে। একটা হচ্ছে কোডিং কে করে, সেখানে কোডার আলোচনা করার পর তারপরে সেখানে এসেছি কোডার কত প্রকার। বাট কোডিং থেকে যখন সরাসরি জি। টেনে কোডিং কত প্রকার, সে জায়গাটা অবশ্যই কোনো না কোনো কারণ বা লজিক ছিল, এটা তোমাদের বোঝা উচিত। সেক্ষেত্রে আমি যদি একটু নিচে স্ক্রল করে যাই, একটু নিচে স্ক্রল করে যাই, স্ক্রল করলে তোমরা বুঝতে পারবা কোডিং কত প্রকার। এখানে এসে দেখো, আমি কোডটাকে একটা সুন্দর ডায়নামিক একটা সকে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমাদের একটা ছন্দ মাথায় রাখতে হবে, যদি পারো একদম লিখে নিয়ে মুখস্থ করে ফেলবা। ঠিক আছে। যে কোডিং হচ্ছে আমাদের বিভিন্ন প্রকার। এর মধ্যে আমরা 11 প্রকারকে এখানে এনেছি। তবে শেষে একটা লাল হলুদ সাইনে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, সঠিক তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে এছাড়াও আরো আছে। তার জি। মানে কি?
কোডিং এর আসলে নির্দিষ্ট কোনো প্রকারভেদ হয় না। এটা কাজ এবং লক্ষ্য এবং উদ্দেশ্যের উপর নির্ভর করেই বিভিন্ন প্রকার হতে পারে। ওকে, আমার এখানে ছন্দটা ছিল অহনা আমার বিয়ে এরই গেস্ট, দ্যাট মিনস এইখানে এই ছন্দটাকে লিখেছি যে অহনা আমার বিয়ে এরই গেস্ট, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এর মধ্যে আমি প্রথম অহনা আমার বিয়ে এরই গেস্ট এইটাকে অ্যানালাইসিস করার জন্য এইখানে বড় করে দিয়েছি। ওকে, এবার আসো প্রথমে এটাকে নিয়ে আলোচনা করি। প্রথম যে শব্দটা পাচ্ছি সেটা হচ্ছে স্বর অ। এই স্বর অতে হচ্ছে অক্টাল কোড। এরপরে পাচ্ছি হচ্ছে হতে হচ্ছে হেক্সাডেসিমেল কোড। আমি একটু এটাকে রিমুভ করে দিয়ে মুছে ফেলবো সবকিছুই ডেটাটাকে। দেখো, তাহলে এইটা আছে কি অতে হচ্ছে অক্টাল কোড। এরপর আছে কি হতে হচ্ছে হেক্সাডেসিমেল কোড। এরপর আছে না, এই নাতে হচ্ছে নিউমেরিক কোড। ওকে, এরপর আছে এই আতে হচ্ছে আলফা নিউমেরিক কোড। একটা বিষয় এখানে ছন্দটাতে গুছিয়ে দিই তোমাদেরকে, খুব সহজ হবে। যারা আগে ক্লাসটা করেছো তারাও বোঝো, রিভিশন দাও। যারা নতুন করে আসছো তারাও এই ক্লাসটা করতে হবে, কারণ এটা তোমাদের রিভিশনের একটা বড় বিষয় আছে, প্লাস নতুন করে শেখার একটা বিষয় আছে। দুটি বিষয় আমি আজকে হিট দিব। আর এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে আজকে আমি 2024 সালের কোশ্চেন গুলো রিভিউ যখন করব, এই কোশ্চেন রিভিউ থেকে তোমাদের একটা একটা করে ধরিয়ে ধরিয়ে দেখাবো যে কিভাবে এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন এসেছিল বিভিন্ন বোর্ডে। তাহলে অতে কি বললাম অক্টাল কোড, হতে হেক্সাডেসিমাল কোড, নাতে কি বলছে নিউমেরিক কোড। এই লেকচার সেশনের সামনের যে অংশটা আছে, এই সামনের অংশ বলতে এতটুকু অংশ, এই এতটুকু অংশকে বলা হচ্ছে তোমার পুরোটা হচ্ছে নিউমেরিক কোড। বাট পরের যে অংশটা আছে সেটা হচ্ছে আলফা নিউমেরিক কোড, একমাত্র বিসিডি ছাড়া। ঠিক আছে, একটু মাথায় রাখবা, বিসিডি শুধুমাত্র সংখ্যা পদ্ধতি নিয়ে কাজ করতেছে। সো বাইনারি কোডের ডেসিমেলটা হচ্ছে তোমার কি অক্টাল কোডের মধ্যে পড়ে, আর বাকি সবগুলো কোড পড়তেছে কি তোমার নিউমেরিক কোডের মধ্যে। তো এখানে যে প্রথম ছয়টা আছে এই যে মোর্স কোড, এটাকে আমরা এখানেই রেখেছি। ঠিক আছে, তো এগুলো সবগুলো কিসের মধ্যে পড়তেছে বলো দেখি? এগুলো সবগুলো পড়তেছে হচ্ছে কি নিউমেরিক। আর পরের সেশনের সবগুলো কি পড়তেছে? সবগুলো হচ্ছে আলফা নিউমেরিক কোড। এইবার আসো আমরা পরেরটা নিয়ে কথা বলি। তাহলে আতে কি গেল আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক কথাটা নিউমেরিক কথাটা কি, একটু পার্থক্য আছে। শোনো, বুঝাই দেই তোমাদেরকে, ছোট্ট মস্তিষ্কে একদম গেঁথে নাও, মনের ভেতর ঢুকাই নাও। নিউমেরিক শব্দটার অর্থ আছে শুধুমাত্র নাম্বার বা সংখ্যা। তাহলে সেখানে শূন্য সহ 1 থেকে 9 এই অঙ্ক বা এই অঙ্ক দিয়ে তৈরি যে কোনো সংখ্যা নিয়ে অ্যানালাইসিস করা হয় হচ্ছে তোমার নিউমেরিক সংখ্যা পদ্ধতিতে। বাট আলফা নিউমেরিক যে কোড পদ্ধতি আছে সেটাতে আলফা মানে হচ্ছে অক্ষর। আলফা মানে কি বলছি বলো তো কেউ একজন? আলফা মানে বলেছে কি অক্ষর। অক্ষর। অক্ষর, এবং নিউমেরিক কথাটার অর্থ হচ্ছে কি সংখ্যা। তাহলে যে কোডিং থিওরিতে অক্ষর এবং সংখ্যা দুটিই আছে সেটার নাম হচ্ছে আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোডের মধ্যে আছে আস্কি, ইউনিকোড, X3, EBCDIC, গেস্ট কোড বা গ্রে কোড। এখন আসো এই কোডগুলোর মধ্যে আমাদের কি কি বুঝতে হবে বা কি কি বোঝা জরুরি, যেটা হলে আমাদের এই কোড থিওরিটা খুব সুন্দর করে শেষ হয়ে যায়, এটা আমাদেরকে এখন নিতে হবে। তাহলে এই আতে কি গেল আলফা নিউমেরিক। এরপরের যে কোড থিওরিটা আছে সেটার নাম হচ্ছে কি, এরপরের যে কোড থিওরিটা সেটার নাম হচ্ছে আমার ম। এই মতে হচ্ছে মোর্স কোড। মোর্স কোড। মতে কি মোর্স কোড। মোর্স কোড কি এটা আমরা জানি না, একটু তোমাদের উদ্দেশ্যে বলি শোনো। যে কোডগুলো শুধুমাত্র ব্যবহার হয় কিন্তু ওর ফাংশন নিয়ে কোনো কথাবার্তা হয় না, এরকম কোড আছে এখানে 3টা। তোমাদেরকেও কি করতে হবে, এই কোড 3টাকে শুধুমাত্র তার ব্যবহারটা বা নাম জানলেই চলবে যে এরা কোড। বাকি আর এর ডেফিনেশন কি, কোত্থেকে আসলো কোত্থেকে গেল, এইগুলো নিয়ে এত পড়াশোনা করার কোনো দরকার নাই বলে আমি মনে করি, তোমাদের ক্লাসে অন্তত। তোমরা যদি এখান থেকে শেখার পর তোমরা ইঞ্জিনিয়ার হও, তাহলে ইঞ্জিনিয়ার হলে সেক্ষেত্রে তোমাদের ওই কথাটা আসবে বা ওই টপিকসটা পড়াশোনার দরকার পড়বে। ঠিক আছে, তো এখন সেটা না। তার মধ্যে একটা আছে 5 নম্বর কোডটার নাম হচ্ছে মোর্স কোড। মোর্স কোড। এরপর আছে এই 9 নম্বরটা এরতে আছে X3 কোড। আর 11 নম্বরটা আছে তোমার কি গেস্ট, আছে গ্রে কোড। আমি একটু এটাকে রিসাইকেল করে দিই, দাঁড়াও, রিফ্রেশ করে দিই, এগুলো সব লেখা চলে যাক, আবার নতুন করে তোমাদের সামনে উপস্থাপন করি। তাহলে 3টি কোড আমাদের শুধুমাত্র নাম মনে রাখলেই চলবে। সেটার মধ্যে হচ্ছে একটা হচ্ছে মা। এই মতে হচ্ছে কি বলো দেখি, এটার নাম হচ্ছে মোর্স কোড। ঠিক আছে, তাহলে মোর্স কোড কত নাম্বার আছে? 5 নম্বরে আছে। মোর্স কোড কত নম্বরে আছে? 5 নম্বরে আছে। এরপর আছে তোমার কোন কোডটা গেল? এরপরের যে কোডটা আমাদের শুধু নাম জানতে হবে তার নাম কি? 9 নম্বরে নাম কি বলো তো? 9 নম্বরের নাম কি? X3 কোড। X3। জি। X3। এরপরে হচ্ছে 11 নম্বর। 11 নম্বর কোডটার নাম কি বলতো? গ্রে কোড। এই কোড 3টা শুধুমাত্র জানলে চলবে। ইম্পর্টেন্সটা কোথায় আমি বলে দিই, একদম কোশ্চেন কোথা থেকে হিট হবে একদম মাথায়, তোমার মাথায় যেন হিট হয়ে যায়। এটা হচ্ছে বলবে নিচের কোনটি কোড, কি বলে বলেন দেখি, নিচের কোনটি কোড দিয়ে তোমাদের এক কাজ করবে, ভেজাল করবে কোথায় শোনো। ওই যে তোমরা দ্বিতীয় অধ্যায় পড়ছো না, কখনো কতগুলো ইয়ে ছিল, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস, বা মোবাইলের MSC, BSC, সিম, মেমোরি, এগুলোর যে ডিভাইস গুলোর নাম ছিল,
তো ওগুলার তিনটা নাম দিবে, দেওয়ার পর এখান থেকে তুলে দিবে মোর্স। এখন তুমি পড়াশোনা করছো সারা জীবন, ওইগুলো থেকে প্রশ্ন করছো, বা ওইগুলো ছিল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, তারপর আছে তোমার ওখানে ইউনিকাস্ট, টালিকাস্ট, মাল্টিকাস্ট, ঠিক আছে, এরকম কিছু ছিল। তো ওগুলার মাঝে যখন মোর্সটাকে ঢুকাই দিবে তখন মনে হবে কি জানো, যে ওগুলার মধ্যে কোনো একটা আসলে মোর্স কোন কোড বা কোডিং নয়, মাথাটা এখানে ঘুরে যাবে। কিন্তু আসলে এই মোর্সটাই হচ্ছে একটা কোডিং, কিন্তু বাকি যেগুলো ছিল সেগুলো কোনো কোডিং নয়। তুমি পরীক্ষা দিয়ে কনফার্ম হচ্ছে যে 100% রাইট, বাট বাসায় এসে যখন দাগাচ্ছে তখন দেখছো এটা 200% ভুল হয়ে গেছে। এর পেছনে রিজন ছিল একটা, তোমার ইম্পর্টেন্স বা ফোকাসিংটা হয় নাই কোন জায়গাটা থেকে প্রশ্ন আসতেছে, ঠিক আছে। আমি যখন মডেল টেস্ট ব্যাচে যাব তোমাদের, তখন দেখো তোমরা আমার কাছে লেকচার দেখে কতটুকু শিখতে পেরেছো আমি জানি না, কিন্তু মডেল টেস্ট ব্যাচে তোমাদের জন্য একটা অন্যরকম কিছু ওয়েট করতেছে, যেটা ঢাকায় বা অন্য কোনো জায়গায় দেওয়া হয় কিন্তু তোমাদের ব্যাচে দেওয়া হয় না। কারণ তোমরা ওই এলাকায় এই জিনিসগুলোকে পাও না, ঠিক আছে। আমি এটা একদম ধরিয়ে ধরিয়ে দেখাবো যে থেকে প্রশ্ন হিট হয় এবং কোথায় কিভাবে বোর্ডে প্রশ্ন আসে। সে পর্যন্ত তোমাদের আমি একটা মনোযোগ কামনা করব। আর মাঝে মাঝে একটা জিনিস খারাপ লাগে, সেটা হচ্ছে ক্লাসে উপস্থিতি কমে যায়। এই জিনিসটা খারাপ হলে আমি এখন দেখা যাচ্ছে যে ক্লাসেই নেই না, ঠিক আছে। এরপরে আসো পরেরটা নিয়ে কথা বলি। তো এখানে দেখো বিসিডি নামে একটা কোড পাচ্ছি, এই বিসিডি কোডটা কিভাবে আসবে পরীক্ষায় একটু। বিসিডি কোডের পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল। কি বলছি বলো তো? বিসিডির পূর্ণরূপ বাইনারি কোডের ডেসিমেল। বাইনারি কোডের হ্যাঁ, বাইনারি। আর এখানে আমি শুধু কোড বলিনি, কোডের সাথে যোগ করছি ইডি। তার মানে কি জানো, এটা একটা পাস্ট ফর্ম, এটার মানে হচ্ছে এখানে কোড করা হয়েছে। তাহলে বাইনারি কোডেড মানে বাইনারিতে কোড করা হয়েছে। এটার পর ফ্রম ডেসিমেল, তার মানে বাইনারিতে কোডটা করা হয়েছে কোড থেকে বলো, ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে। ক্লিয়ার? তার মানে আমার এই যে জি শূন্য স্যার। সহ 1 থেকে 9 যে সংখ্যাগুলো ছিল এরাই তো ডেসিমেল সংখ্যা। এই সংখ্যাগুলোকে যখন আমি বাইনারিতে রূপান্তর করতে পেরেছি, সেটা 3 বিট হোক 4 বিট হোক, তখন এই প্রসেসটাকে বলা হচ্ছে বিসিডি, দ্যাট মিনস বাইনারি কোডের ডেসিমেল। হ্যাভ ইউ গট ইট অল? স্যার বুঝতে পারছি। ওকে, আমি এবার পরেরটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখো আমার এইখানে 7 নাম্বার যে কোডটা আছে এটা একটু পূর্ণরূপটা বলি, শোনো। আজ কি, এটা কি হয় জানো? এটা কি ইংলিশ? এসসি। প্রসেসর একটু ঝামেলা করতেছে, আমাকে একটু সময় দিবেন, ডিলিট করে নিয়েছি আমি। আজ সারাদিন এই প্রসেসরের উপর অনেক চাপ দিয়েছি, অনেক কাজ করেছে, ঠিক আছে। তো এই পিসি তারপরে হ্যাং করে নেই, হ্যাত ক্যাত কিছু করে নেই, একবারের জন্য বন্ধ হয়নি। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। যাই হোক, তোমরা দোয়া করে এটা যেন আরো বেশি দিন বাঁচে। এরপর দেখো আমি যেটা বলছিলাম, এ এস সি আই আই, এখানে আমি কয়টা অক্ষর লিখেছি? এখানে লিখছি আমি 5টা আসছি। অক্ষর। এ ইজ স্ট্যান্ডস ফর ছয়টা। আমেরিকা, বা S is stands for standard, C is stands for code, তাহলে আমেরিকান স্ট্যান্ডার্ড ফর কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স। দেখো দুইটা আই আছে এখানে, একদম পয়েন্ট নোট টু। ইন্টারসেন্স। ইনফরমেশন ইন্টারসেন্স তার মানে পুরো বিশ্বব্যাপী ইনফরমেশনটাকে ইন্টারসেন্স করার জন্য আমেরিকার একটা স্ট্যান্ডার্ড কোড তৈরি করেছে, তার নাম হচ্ছে আস্কি। কি নাম? আস্কি। এই আস্কিটা দুটো মেথডের হবে, একটা হচ্ছে 7 বিটের, কয় বিটের? 7 বিটের, তার নাম সাত আস্কি বিটে। 7। আর একটা হবে 8 বিটের, তার নাম হচ্ছে আস্কি 8। ওকে, হুম। এই আস্কিটা বুঝলাম। আর এইদিকে বুঝছি আমি দুটো জিনিস, একটা হচ্ছে তোমার কি বলো দেখি, বিসিডি। তো এইদিকে যখন আমেরিকানরা আস্কি কোড তৈরি করলো, ঠিক সেই মুহূর্তে একটা কোম্পানি ছিল যারা বিসিডি তৈরি করছিল। ওই বিসিডি যারা ডিজাইন করছে তাদের একটা কমন থিওরি ছিল। কি থিওরি জানো? বিসিডি যারা ডিজাইন করেছিল যে বাইনারি কোডের ডেসিমেল, এইটাকে এখন একটু এক্সটেন্ড করে বাড়াইলো, তাহলে বিসিডির সামনে কি আসলো বলো দেখি? ই। এবং তারপরে এই পুরো কাজটা এক্সটেন্ড করার পর এটা দিয়ে একটা ইনফরমেশন কোড তৈরি করা হলো, ঠিক আছে। তাহলে ইবিসিডিএস এর পূর্ণরূপ তাহলে কি বলা যায় দেখো? এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ফর ইনফরমেশন কোড। ইনফরমেশন কোড। বুঝতে পারছি আমরা? তাহলে এইটা জি বিসিডিরই স্যার। একটা নতুন সংস্করণ, ঠিক আছে। বিসিডি ছিল কয় বিটের? বিসিডি ছিল 4 বিটের, মাত্র 4 বিটের। সেক্ষেত্রে ইবিসিডিআইসি ওখানে বাড়ানো হলো, তখন এটা দুইটা ধরন হয়, একটা হচ্ছে 7 বিটের, আর একটা হচ্ছে কয় বিটের? 8 বিটের। 7 বিটের এবং 8 বিটের এই দুটো জিনিস একটু মাথায় রাখলেই চলবে, যে ইবিসিডিএসি 7 হতে পারে, ইবিসিডিএসি 8 হতে পারে। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস এখন আলোচনা করিনি, সেটা হচ্ছে ইউনিকোড, একটু পরে আলোচনা করব। এখান থেকে আমি একটু সামারি দিয়ে নিচ্ছি, সবাই তাকান। তাহলে আমার ছন্দটা কি ছিল বলেন দেখি? অহনা আমার বিআই এরই, বিআই এর। তাহলে অহনা আমার বিআই এরই গেস্ট। এর অতে ছিল অক্টাল কোড, একটু রিভিশন দিব আমি, সবাই আমার সাথে রিভিশন দিয়ে ফেলবেন। অতে ছিল অক্টাল কোড, হতে ছিল হেক্সাডেসিমেল কোড,
নতে ছিল নিউমেরিক কোড, আতে ছিল আলফা নিউমেরিক কোড, মতে ছিল মোর্স কোড, বিতে ছিল বিসিডি কোড, তে ছিল আস্কি কোড, এতে ছিল এক্স3 কোড, তারপর ছিল ইবিসিডিআইসি কোড, এরপর একদম শেষ ছিল গ্রে কোড। এখন ফাঁকা আছে কোনটা? শুধুমাত্র এই 8 নাম্বারটা, যার নাম হচ্ছে ইউনিকোড। দেখো, ইউনিকোডটাকে নিয়ে এসেছি আমরা ইউনিভার্সাল শব্দ থেকে। কোত্থেকে? ইউনিভার্সাল শব্দ। ইউনিভার্সাল। ইউনিভার্সাল শব্দটা থেকে। তো ইউনিভার্সাল শব্দের অর্থ কি আসলে? শোনো, ইউনিভার্সাল শব্দের অর্থ হচ্ছে সার্বজনীন। ইউনি, সার্বজনীন ভাষা। হ্যাঁ, ভার্সাল। যেমন আমরা বলছিলাম হুম। ইউনিভার্সিটির ছেলেপেলেদের মানসিকতা ইউনিভার্সাল হয়, সার্বজনীন। তো ইউনিভার্সাল শব্দের অর্থ হচ্ছে কি? সার্বজনীন। যে কোডটা শুধু বাংলা ভাষা নয়, ইংলিশ ভাষা নয়, চাইনিজ, হিন্দি বা হিব্রু এরকম কোন ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল না হয়ে গোটা বিশ্বব্যাপী যতগুলো ভাষা আছে সব ভাষাগুলোকে একটা কোড সিস্টেমে নিয়ে আসা যায়। আর ওই সিস্টেমটার নামই হচ্ছে কি? ইউনিকোড সিস্টেম। ক্লিয়ার? ইউনিকোড সিস্টেমে স্যার ব্যবহৃত এই ল্যাঙ্গুয়েজ গুলো মূলত হচ্ছে 16 বিটের। কত বিটের? 16 বিটের। 16 এইবার বিট। আসো, এখান থেকে একটা ছোট্ট কথা, যেটা না জানলে আমাদের প্রশ্নর ধাক্কাটা বা প্যাচটা আমি বুঝতে পারবো না, সেটা তোমাদেরকে আমি ক্লিয়ার করি। এই দুনিয়ার যতগুলো কোড আমি তোমাদেরকে পড়ালাম, সব কোড গুলো কনভার্ট করবে বাইনারি ল্যাঙ্গুয়েজে। কোন ল্যাঙ্গুয়েজে? বাইনারি ল্যাঙ্গুয়েজ। এখন এই বাইনারি ল্যাঙ্গুয়েজের ভিত্তি কত? 2। কত? 2। আর এরা কত বিটে সাজানো হয়, সেই বিট সংখ্যাটা বা গুচ্ছ সংখ্যার বিট যদি আমি জানতে পারি, তাহলে 2 এর পাওয়ার বিট দিলে যা হয়, এইটা হচ্ছে তার অনন্য ক্যারেক্টার। ঠিক আছে? সরেয় সরেয়া ক খ, এটা হচ্ছে অ ক। তার মানে কি? অনন্য ক্যারেক্টার। অনন্য ক্যারেক্টার মানে হচ্ছে ইউনিক কতগুলো চিত্র, ইউনিক কতগুলো প্রতিছবি, ইউনিক কতগুলো বাইট সাজানো যায়। তাহলে দেখো, আমার যখন বলবে তখন আমি একটু রিভিশন দিলে এটা পেয়ে যাব। যদি বলে অক্টাল, অক্টাল দিয়ে কতটা অন্যান্য ক্যারেক্টার তৈরি করা যায়, তাহলে এটা সিস্টেম হচ্ছে কি? 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3 হয় কত হয় বলো দেখি কেউ একজন? 8। তার আট। মানে এই অক্টাল দিয়ে এইট হয়। কতটা অন্যান্য ক্যারেক্টার তৈরি করা যায়? নিশ্চিত করে 8টা। এবার তোমরা সবাই পারবা, হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের। তাহলে 2 এর পাওয়ার 4 দিলে কত হয়? 16। তার মানে এটা 16। দিয়ে 16। ক্যারেক্টার তৈরি করা যায় 16টি। এবার নিউমেরিক মানে কি? সংখ্যা। এটা তো আলাদা কোনো বিট হয় না, বিট ডিপেন্ডস করে তাদের উপর। এরপর ঠিক নিউমেরিকের আরেকটা আছে বিসিডি। বিসিডি মানে কি বলো দেখি? 4। এখন 2 এর পাওয়ার 4 মানে কত? 16। আসলে এই বিসিডি কোড দ্বারা 16টা করা গেলেও আমরা ব্যবহার করে থাকি মাত্র 10টি, শুধুমাত্র 0 থেকে 10টা। 9 পর্যন্ত। এরপর আট। আর সংখ্যাগুলোকে ব্যবহার 9 করা হয় পর্যন্ত। না। ঠিক আছে, ওকে। এরপরে আসো, আমি যদি এবার বলি, বলো তো, এই যে তোমরা যে আজকি সংখ্যা পদ্ধতি পড়লা, আজকি থেকে কতটা অনন্য ক্যারেক্টার তৈরি করা যায়? তবে নিশ্চিত প্রশ্ন করতে হবে, স্যার আজকি 7 নাকি আজকি 8? আজকি 7 না 8? হলে আজ 2 এর পাওয়ার 7 মানে কত? 128টা। ফার্স্ট ইয়ার যারা আছো 128। দেখো, 2 এর পাওয়ার 7 মানে কত? 128টি। তাহলে আমাদের আজকে 7 দিয়ে 128টি অনন্য ক্যারেক্টার তৈরি করা যায়। তাহলে এবার তোমরা বলো দেখি মাথা খাটিয়ে, 2 এর পাওয়ার যদি 8 দেয়, তাহলে আজকে 8 কত হবে? 256। 256টি। 256। তাহলে আজকে 8 দিয়ে আমাদের 256টা অনন্য ক্যারেক্টার তৈরি করা যায়। এখান থেকে একটা প্রশ্ন হিট করে প্রতি বছর, প্রতি বছর পাবলিক শুনে রাখো, প্রতি বছর হিট করে। যে কোনো না কোনো বোর্ডে এখান থেকে প্রশ্ন হিট করে। সেটা হচ্ছে কি জানো? একটা সংখ্যা দিয়ে দিবে অথবা একটা অক্ষর দিয়ে দিবে, দিয়ে বলবে এর আজকি ভ্যালু কত। তখন মাথায় রাখবা যে আমরা যে সংখ্যায় লিখি জিরো, এই জিরোটা শুরু হয় আজকি ভ্যালুর 48 থেকে। কত থেকে? 48 থেকে। সংখ্যা পদ্ধতির যে অক্ষরগুলোর যে এ আছে, এ ভ্যালুটার আজকি ভ্যালু শুরু হয় হচ্ছে 65 থেকে। ক্যাপিটাল লেটারের এ শুরু হয় 65 থেকে। আর স্মল লেটারের এ যেটা আছে, এটা শুরু হয় 97 থেকে। এখন তোমাদের প্রশ্ন করবে কি জানো? এইখান থেকে প্রশ্নটা কি হবে? বলবে যে এই যে ছোট হাতের এ দিলাম, এ দিয়ে বললাম এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার মনে করো এ ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 97, তাই না? এটা দেওয়া থাকলো অথবা থাকলো না, না দিয়ে বললো বলো তো ছোট হাতের এম এর মান কত। তখন এই এম এর মানটা হিসেব করে তোমাকে বলতে হবে। ঠিক আছে? তখন তুমি এক কাজ করবা, তোমার একটা নিনজা টেকনিক দেই। এ থেকে শুরু করে এই এম পর্যন্ত পড়া শুরু করে দিবা। ABCD হুম। ই, হ্যাঁ, GHIJ, 109। হ্যাঁ করবা। মনে করো যে এটা তোমার 3 4 12 আর 13 নম্বর অক্ষর আছে, ওইখান থেকে 97 পড়া শুরু করে দেবে। 97, 98, 99, এভাবে আস্তে আস্তে এম যেখানে শেষ হয়, সেটা হচ্ছে তোমার কি? এম এর মান। ক্লিয়ার? বের করতে পারবা জি না? স্যার। এরকম করে এই জিরো, পারবো। হাতের এ আর ছোট হাতের এ, এই 3টা ভ্যালু মাথায় রাখলে আজকের যে কোনো ভ্যালু বের করা সম্ভব। যারা ফার্স্ট ইয়ার আছো, তোমাদের বই থেকে ধরে ধরে আরেকটু দিয়ে দিব। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এবার আসো, ইউনিকোড তাহলে কত বিটের? 16 বিটের। তাহলে এখন যদি বলো এটা দিয়ে কতটা অনন্য ক্যারেক্টার তৈরি করা যায়, তাহলে কি করবা? 2 এর পাওয়ার 16 দিয়ে দিবা। 2 এর পাওয়ার 16 মানে হচ্ছে 65,000। এটা ছয় অন্য হাজার 65,000। কারণ এখানে মিক্সড হয়ে যাবে। 65,500। হ্যাঁ, 500। 65,536। ঠিক আছে? 65,536টা অনন্য ক্যারেক্টার তৈরি করা যায়
ইউনিক ক্যারেক্টার তৈরি করা যায়। এরপরে ইবিসিডি 7 হতে পারে, 8 হতে পারে। 7 হলে তো ওই যে তোমার 128টা, আর যদি 8 হয় তাহলে কত হবে? 256টা। আমি একটু দাগ বা হিজিবিজি বেশি করেছি তোমাদের একটু ফোকাস করার জন্য। ঠিক আছে, তোমরা একটু, আমি তোমাদের সলিড শিটটা দিয়ে দিব, সলিড শিট থেকে তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো তাহলে। এই ছিল আমাদের কি বলো দেখি, কোডিং থেকে কোনটা কতগুলো। এটাকে তোমাদের জন্য কষ্ট না হয়, এই কষ্ট না হওয়ার জন্য আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এটা টেবিলে। দেখো, এই টেবিলটা হলে এক নিমিষেই তোমার কোডগুলো সব হয়ে যাবে। টেনশনের কোনো কারণই নাই, বরঞ্চ কে কখন আবিষ্কার করছে সেটা পর্যন্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার আমার সাথে একটু স্যার তোমরা এটা ঝালাই দাও তো। মাহবুব রহমান স্যারের বইয়ে তো এটা এইভাবে সাজানো আছে। জি, তোমরা একটু আমার সাথে ঝালাই দাও দেখি, দেওয়া যায় কিনা। প্রথমত হচ্ছে কি বলো দেখি, অক্টাল কোড কি আবিষ্কার করেছে? রাজা সপ্তম চার্লস। এটা কত সালে আবিষ্কার হয়েছে? 1716 সালে। সালটা ইম্পর্টেন্ট নয়, বিট সংখ্যাটা ইম্পর্টেন্ট। কত বিট? 3 বিট। কতটা অনন্য ক্যারেক্টার তৈরি করা যায়? 2 এর পর 3 মানে 8। ব্যবহার কোথায়? বড় বাইনারি সংখ্যাকে ছোট করার জন্য ব্যবহৃত হয়। এর উদাহরণ দেওয়া আছে কি? জি স্যার। এবার প্রত্যেকটাকে ধরে 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 এটা পড়ে নেওয়া যাবে কি? জি স্যার যাবে, কোনো ব্যাপার না। তাহলে আমি আর এখানে কোনো কিছুই পড়াবো না, এবার তোমরাই স্যার এই ফার্স্ট ইয়ার যারা আছো, এই লেকচার শিটটা দেখো। আমি প্রত্যেকটা টপিকস তোমাদেরকে এভাবে সাজিয়ে সাজিয়ে দিব। সো তোমরা এখানে হোপলেস হওয়া যাবে না ভাইয়া। আমার কাছ থেকে প্রিমিয়াম জিনিস নিতে গেলে তোমাদের একটু প্রিমিয়াম ধৈর্য ধরতে হবে। ঠিক আছে, তবে পেয়ে যাবে ইনশাল্লাহ। স্যার ক্লাস শেষে এটা এই শীটটা দিয়ে দেন গ্রুপে। এখনই দিয়ে দিব, কোনো ডিলে করব না, এখনই দিয়ে দিব। স্যার আজকে আজকে স্যার সকালে কি ক্লাস হয়েছিল? আমি ক্লাস ছিলাম না তো। সকালে যারা ক্লাস করো না এরা সবচেয়ে বড় অভাগা এবং দুর্ভাগা। কারণ আমরা আজকে সিনোনিম, অ্যান্টোনিম এবং হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ প্রিপোজিশনের এল পর্যন্ত শেষ করেছিলাম। স্যার এটা কি রেকর্ডেড ক্লাস আছে? রেকর্ডেড ক্লাস আছে, আপলোড হতে সময় লাগে। আমার এখানে কেন জানি খুবই স্লো আপলোড হয়। তো আমি নেটের সমস্যা সলভ না করা পর্যন্ত হয়তো ধীরে ধীরেই যাবে, তোমাদের ধৈর্য ধরে নিতে হবে। কিন্তু প্রত্যেকটা লাইভ স্যার ক্লাসে কাল থাকার চেষ্টা করিও। আর যেহেতু তোমাদের সামনে 4টা লেকচার পাবা, হয়তো খুব বেশি জোর, এই 4টা লেকচারে আমি এটা খুব সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের ধৈর্য কামনা করতেছি। ঠিক আছে, আজকের সেশনটা খুব অল্প সময়ের জন্য অনুষ্ঠিত হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে সবাইকে ধৈর্য দেওয়ার জন্য। আমি এই শিটটা আপলোড করে দিচ্ছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই পেয়ে যাবা। থ্যাংক ইউ।